रेड वॉलेंटियर्स की ओर से बनपुर प्रांतीय क्लब में एक रक्तदान शिविर का आयोजन किया गया, जिसमें काफी संख्या में रेड वॉलेंटियर्स के सदस्यों ने अपना कीमती रक्तदान किया। निर्गुण दुबे, दिलीप सरकार और अर्पण मुखर्जी की याद में इस कैंप का आयोजन किया गया, जिनकी बेरहमी से हत्या कर दी गई थी। রক্তদান যারা করবেন তাদের রক্ত সংগ্রহ করতে এসেছেন এই বেরোদা যারা আছেন তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। এবং এই রেড ভলেন্টিয়ার আমরা দেখেছিলাম 1930-এর দশকে লালপুর বিশ্বের সবথেকে বড় সেনাবাহিনীতে পরিণত হয়েছিল, কারণ সেই সময় বিশ্বে লালপুরের দরকার ছিল। এই কোভিড-19 অতিমারি যখন এই সারা বিশ্বের খাওয়া বসিয়েছে, ভারত সহ গোটা বিশ্বে যখন লকডাউন চলছে, সেই সময় দরকার ছিল যে কেউ এগিয়ে আসবে। এই রেড ভলান্টিয়াররা এগিয়ে এসেছিল কোনো প্রশিক্ষণ ছাড়াই মানুষের পাশে দাঁড়াতে, যারা পিছিয়ে পড়া মানুষ, গরিব মানুষ, যাদের প্রয়োজন ছিল সেই সময় সাহায্যে তাদের পাশে এসে দাঁড়িয়েছে। তারা এই সব সরকারগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল রেড ভলান্টিয়ার যে ক্ষুদ্র ক্ষমতা এবং সিংহ হৃদয় নিয়ে কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়। এবং যখন বৈজ্ঞানিকরা, সায়েন্টিস্টরা যখন আবিষ্কার করলেন এই ভ্যাকসিনের, তখন সরকারের বিচারিতাও আমরা দেখলাম এই রেড ভলেন্টিয়ারদের ক্ষেত্রে কোনো অগ্রাধিকার দিল না, এই সরকার কোনো অগ্রাধিকার দিল না। আর তারা বিনা কোনো প্রপার ট্রেনিং এই মানুষের সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন এবং মানুষকে সাহায্য করেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সাহায্য করেছে। কোথাও তাদের শেষকৃত্যে যখন সমাজের কেউ এগিয়ে আসেনি, তখন রেড ভলেন্টিয়াররা তাদের শেষকৃত্য করেছে। কখনো পাইকারি বাজার থেকে জিনিসপত্র কিনে সুলভ মূল্যে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এই রেড ভলেন্টিয়ারদের কথা কয়েকটা কথার মধ্যে দিয়ে ব্যাখ্যা করা যাবে না। আমি এটুকুই শুধু বলবো যে এই সরকারগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য এবং মানুষের পাশে দাঁড়াবার জন্য এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে রেড ভলেন্টিয়াররা যেভাবে মানুষের কাছে পাশে দাঁড়িয়েছে, তাদেরকে রক্তিম অভিনন্দন জানাই, তাদেরকে আগামী দিনের জন্য আরো শুভেচ্ছা জানাই। এই ব্লাড ব্যাংক ক্যাম্প যারা আয়োজন করলেন তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাই। এবং এই শুভেচ্ছা জানাবার মধ্যে দিয়ে আমরা সবাই কাউকে না কাউকে, আমাদের জানাশোনা, আমাদের আত্মীয় স্বজনকে আমরা হারিয়েছি। এই ব্লাড নিতে এসেছেন, এই বৃন্দাবনরা ব্লাড ব্যাংকে কাজ করতেন, তাকেও আমরা হারিয়েছি কোভিড-19। এই সময়ের মধ্যে যাদেরকে হারিয়েছি সবাই তিনজন নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার গল্প কথা শেষ করলাম। কিন্তু জিন্দাবাদ, রেড ভলেন্টিয়ার জিন্দাবাদ। जमाते इस्लामी हिंद की जानिब से रेल पार सिवानी मैरिज हॉल में बेदार ज़मीर इंसानी मुआशरा के उन्वान से एक जलसे का इनेकाद किया गया, जिसमें मुख्तलिफ मकतबाए फ़िक्र के लोग मौजूद थे। ये दो पैसे के बात नहीं है, बल्कि जो लोग गरीब है वो कहाँ से लाएंगे, जिनके पास पैसे नहीं वो कहाँ से लाएंगे। तो पैसे तो लोगों के हक में तमाम आवाज उठाते थे, लेकिन आज क्या हुआ कि ये जो सिलसिला चला है मुसलसल, जिसे कहते हैं गड़े निवास करने का या गरीब आदमी को उसका आदि बना दिया गया, ये किस तरह के हालात के हम लोग को आदि बना दिया गया है। ये मकसद है आज के जलसे का। अगला जो मुक़र्रर आएंगे और भी जो हमारे जो मुक़र्रर मेहमान आएंगे कलकत्ता से, या फिर हमारे जो सरदार जी हैं अपनी बातों से इन तमाम बातों को आप तफसील से पेश करेंगे। आप एक उठें कि हमको हर एक की जिम्मेदारी है
हर एक को इस काम पर अंजाम देना है। अब एक जहन ये बन गया है कि फला जमात ये फला लोग काम कर रहे हैं तो ये काम तो उनका है। हमारा काम ये है कि हम जो अपनी ड्यूटी अंजाम दे रहे हैं उसी ड्यूटी को अंजाम देते रहें। सामने जनाब मुश्ताक अहमद साहब नाज़िम ज़िला पश्चिम बर्दवान आपसे मुखातिब थे। आप तमाम लोगों को ये हम बता दें और आज के इस प्रोग्राम का शेड्यूल आपके जहन में डाल दें कि 8:15 में ये प्रोग्राम जो अभी चल रहा है आधा घंटा के लिए नमाज इशा पढ़ी जाती है। नमाज इशा के लिए हम लोग इसको ब्रेक देंगे और नमाज इशा के बाद आपके उस पे बहुत बात हुई। हम अपना घर दीमक से बचाते रहे, हम अपना घर दीमक से बचाते रहे और कुर्सियों के चंद कीड़े सारा मुल्क खा गए। मुल्क के मौजूदा सूरत हाल का ये हाल है। इन हालात में बहुत सोचकर, बहुत गहरा मंथन करके कोई भी फैसला लिया जाता है और उस फैसले के लिए मंच पे जो लोग, जो विद्वान, जो गुरु बैठेंगे और जो बातें आपके सामने रखेंगे उससे आपको रोशनी मिलेगी। आपको मंच पे हमारे जो मेहमानों का नाम है नजर नहीं आता है तो आप ये ध्यान रखें कि उनको बैठा करके जो आधा घंटा का ब्रेक है इसलिए उनको टाइम ही दिया गया है कि 8:30 तक वो आएंगे। आसनसोल जैसे शहर में कौन नहीं चाहता कि अपना मकान हो, वो भी आलीशान। एनविलास के जरिए 5 डुप्लेक्सेस खासकर आपकी पसंद का ख्याल रखते हुए तामीर कराई जा रही है, तो जल्द ही बुक करें। हमारा पता है सोस्ट्री नगर, इस्माइल नियर ASN प्ले स्कूल। कॉन्टैक्ट करें 9332993881। कलेक्शन शादी ब्याह और ईद जैसे खास मौके को और भी शानदार बनाने के लिए हमजा कलेक्शन लेकर आया है ढेरों स्टाइल और डिजाइन के लेडीज ड्रेसेस जैसे सलवार सूट, गरारा, लहंगा, घाघरा, क्रॉप टॉप, वो भी होलसेल प्राइस पर। तो इस ईद कहीं और क्यों जाना, हमजा कलेक्शन ही आना। हमारा पता है रेल पार, कुरैसी मोहल्ला नियर ऑटो स्टैंड। यार एक बात पूछूं? हाँ बोलो, इसमें पूछने वाली क्या बात है? तुम्हारे घर के फर्नीचर बहुत आकर्षक लगता है बहुत महंगा है। अरे नहीं, उतने महंगे नहीं, रीजनेबल रेट पर ही लिए हैं। अच्छा, आओ मैं तुम्हें अपना दीवान सेट दिखाती हूँ। डिजाइन तो बहुत एट्रैक्टिव है, लगता है क्वालिटी में दम नहीं होगा। कौन कहता है? ये फर्नीचर वर्ल्ड क्लास है, प्योर सागवान के, क्वालिटीदार और टिकाऊ भी। क्या सच में? हाँ, तुम्हें भी फर्नीचर लेना हो तो फर्नीचर वर्ल्ड एक बार जरूर जाना। वहाँ फर्नीचर के एक से बढ़कर एक कलेक्शन, वो भी तुम्हारे बजट में। साथ ही वहाँ फाइनेंस फैसिलिटी भी उपलब्ध है। सच में? तब आज ही अपना हबी को कहूँगी फर्नीचर वर्ल्ड चढ़े। फर्नीचर वर्ल्ड, फर्नीचर लवर्स की पहली पसंद, GT रोड, शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड, आसनसोल। घर को दे आकर्षक लुक, आकर्षक रंग बिरंगे डिजाइनर वॉलपेपर, लिक्विड वॉलपेपर, ग्लास टाइल्स, ग्रास कारपेट, वुडन फ्लोर कारपेट, आर्टिफिशियल ट्री, वर्टिकल गार्डन का इस्तेमाल कर अपने घर को बनाए सपनों का महल। आज ही आए ग्लोबल वॉलपेपर, जहां होलसेल दरों पर मिलेंगे एक से बढ़कर एक कलेक्शन। यदि घर का इंटीरियर डेकोरेशन करना हो तो देर न करें, आज ही आए ग्लोबल वॉलपेपर, होलसेल एंड रिटेलर इंटीरियर डेकोरेशन, मुर्गासोल कॉम्प्लेक्स, लजीज बिल्डिंग, 3rd फ्लोर, आसनसोल। कॉल करें 9883802437 पर। পর্যন্ত
আমরা চিঠি করেছিলাম ওনাদের কাছে 16 তারিখে, কিন্তু কোনো রকম আমরা 16/6 কোনো রকম আমরা এখনো পর্যন্ত রিপ্লাই পাইনি। কারণ যদি সংস্কার করা দরকার আছে। আজ রেলপারে মানুষ যেভাবে মানে অসুবিধার সম্মুখীন হয় সেটা দেখে কারোরই ভালো লাগবে না, যেভাবে ওনাদের ক্ষতি হয়। তো আজ আমরা দেখতে পেলাম 30 তারিখে বোর্ড মিটিংয়ে ওনারা যখন স্যাংশন করলেন যে 50 লক্ষ টাকার নাকি গারুই নদী সংস্কারের জন্য বরাদ্দ করা হয়েছে। 50 লক্ষ টাকা, 50 লক্ষ টাকার আমরা হিসাব চেয়েছিলাম। আমরা কমিশনারের কাছে চিঠি করে হিসাব চেয়েছিলাম। এই জন্যই হিসাব চেয়েছিলাম যে জনসাধারণ তো দেখা দরকার আছে, ওনাদের করের টাকা, এই করের টাকা নিয়ে কিভাবে ওনারা এইভাবে নয়ছয় করতে পারেন। তো আপনারা ভালো করেই বুঝতে পারছেন, আপনারা চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন, আপনারা জানেন ভালো করে সমাজের কাজে আপনারা রয়েছেন। তো আপনারা দেখে থাকবেন নিশ্চয়ই যে এই 50 লক্ষ টাকা নিশ্চয়ই গারুই নদীর জন্য সংস্কার হতে পারে না। এত টাকা কোথায় গেল সেটাই আমাদের কাছে সবথেকে বড় প্রশ্ন, যে এত টাকা কোথায় গেল, কারুর পকেটে ঢুকলো টাকাটা? কারণ এটা তো গারুই নদী সংস্কার হয়নি। আর কিছুদিন আমরা দেখতে পেলাম একটু জেসিপি দিয়ে একটু হাওয়া ঘোরানো হলো, একটু পরিষ্কার করার মতন দেখানো হলো যে জেসিপি ঘুরিয়ে আমরা পরিষ্কার করছি। এটার জন্য যদি 50 লক্ষ টাকা ওনারা বলে থাকেন, তাহলে আমরা আসানসোলের বাসিন্দারা সবাই মিলে এটার জন্য দাবি করতে পারি যে এটার জন্য একটা সরজমিনের তদন্ত হওয়া দরকার আছে, যে 50 লক্ষ টাকা গেল কোথায়। আর গারুই নদীর সংস্কার তো কিছু হলোই না। আজ বর্ষার দিন আসতে চলেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কত সম্মুখীন মানুষকে হতে হয়, গত বছরও আপনারা দেখেছেন। তো এই গারুই নদীর সংস্কার যদি না হয়, এর জন্য কিন্তু ওনাদেরকেই, আসানসোল কর্পোরেশনের যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন ওনাদেরকেই কিন্তু এর জন্য দায়ী থাকতে হবে। আর মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, মানুষের যদি কোনো ক্ষতি হয়, আমরা কিন্তু কেউ চুপ করে বসে থাকবো না। এর থেকে যা আন্দোলন করে মানুষের ভালো করা যেতে পারে আমরা করব। কারণ আসানসোলকে এইভাবে ওনারা যেভাবে বঞ্চিত করতে চাইছেন, ছাপ্পা ভোটে জিতে আসার পরেও ওনাদের যে মানুষের কাজ করা দরকার, সেই কাজের ওনাদের কিন্তু কোনো ইচ্ছা শক্তি দেখতে পাচ্ছি না। আমরা খালি ওনাদেরকে দেখতে পাচ্ছি যে যত দুর্নীতি কাজ করা যায়, যত পয়সা পকেটে ভরা যায়, সেই ইচ্ছাতেই ওনারা পড়ে রয়েছে। কর্পোরেশনের যে কাজ করতে হবে, মানুষের উপকার করতে হবে, এই দিকে ওনাদের কোনো মনোনিবেশ নেই। তো আমরা এই ব্যাপারে কখনোই নিশ্চুপ থাকবো না, আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে এরপর নামবো। আমরা কয়েক মাস আগেই পেরিয়ে এসেছি। আসানসোল কর্পোরেশনে 106টা মিউনিসিপ্যাল ওয়ার্ড আছে, তার মধ্যে 91টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। পরবর্তীকালে দুজন কাউন্সিলর, একজন 59 ওয়ার্ডের আমাদের জাকির আর আরেকটা 67-এর টুম্পা, এই দুজন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল এবং তার ফলে 91 থেকে বেড়ে আমাদের 93 জন কাউন্সিলর 106-এর মধ্যে হয়েছিল। ইতিমধ্যেই আরও কিছু কাউন্সিলর যোগদান করবেন বলে আমরা তাদের সাথে যোগাযোগ করছিলাম। যেমন বাবলু, আমাদের ওয়ার্ড নাম্বার হচ্ছে 65, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজকর্ম সে শুরু করেছে। দেওয়াল লেখার থেকে শুরু করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন বা 21শে জুলাইয়ের জন্য কাজকর্ম শুরু করেছেন। হয়তো কিছুদিনের মধ্যে তিনি যোগদান করবেন। এবং আজকে বিজেপির যে 7 জন কাউন্সিলর জয়লাভ করেছিল 106-এর মধ্যে, তার মধ্যে অন্যতম নেতা সুশান্ত মণ্ডল 69 নম্বরে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন। তিনি আজকে তার ওয়ার্ডের 200 জন বিজেপি কর্মী সহ আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আমাদের 91
91 থেকে বেড়ে 94 হলো এই সুশান্ত মণ্ডলকে নেওয়ার জন্য, এবং আরও কয়েকজন কাউন্সিলর, বিদ্যম কাউন্সিলরও আছে, তারা যোগদানের জন্য আবেদন করে রেখেছেন। আশা করি তাদের যোগদানগুলো খুব শীঘ্র হয়তো হবে। তারা সুশান্ত না, দেখুন, তৃণমূল কংগ্রেসের এই ভয় আমাদের ভালো লাগছে। আগেই তো ভোট হতে দেয়নি, তা সত্ত্বেও নিজেরা লড়াই করে যে কটা 7 জন মাত্র কাউন্সিলর আমাদের জিতে আসতে পেরেছিল, বাকিদেরকে জিততে দেননি, জোর করে হারিয়ে দিয়েছেন। এই 7 জন কাউন্সিলরদেরও ওনারা সামলাতে পারছেন না, তাই তো এখনও কেউ বলছেন যে আমরা নাকি দরজা খুলে দিলে সবাই চলে আসবে, আর সকাল থেকে রাত অবধি চেষ্টা করে যাচ্ছেন যাতে বিজেপি কাউন্সিলররা চলে আসে। আমি জানি ওই কাউন্সিলরের ওয়ার্ডে সমস্ত কাজ বন্ধ করে দিয়েছিলেন, মেয়র নিজে গিয়ে ওকে বাদ দিয়ে, কাউন্সিলরকে বাদ দিয়ে ওইখানে বিভিন্ন কাজের উন্নয়ন করছিল, এবং নতুন ছেলে মনে করেছে যে না গেলে আমার ওয়ার্ডে হয়তো কাজ হবে না, আমি বঞ্চিত হয়ে যাব, সেজন্য গেছে। তো এতে এসব ভালোবেসে সে যায়নি, এটুকু বলতে পারি। বিজেপির এটা সাংগঠনিক দুর্বলতা নয় যে 7টি কাউন্সিলরকেও ধরে রাখতে পারছে না? না, সাংগঠনিক দুর্বলতা কি বলবেন আপনি যদি একটা কাউন্সিলরকে বলেন যে তোমার ওয়ার্ডে কোনো কাজ হতে দেবো না, মেয়রের মতন পাওয়ারফুল লোক গিয়ে কাউন্সিলরকে বাদ দিয়ে সেখানে যদি কাজ শুরু করে দেয়, তাহলে ওকে তো নিজের ওয়ার্ডের মানুষকে জবাব দিতে হবে। ও ভীত সন্ত্রস্ত, প্রথমবার কাউন্সিলর হচ্ছে, ফার্স্ট টাইম, সবার সাহস তো সমান হয় না। ফার্স্ট টাইম কাউন্সিলর মনে হয়েছে যে তো আমি কাউন্সিলর, আমার কোনো ভূমিকাই থাকবে না, সব ডাইরেক্ট ওরা করে দেবে, সে কারণে লোভ দেখিয়েছেন, চলে গেছে।